বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি অফিস থেকে আসতেই আমার 6 বছরের ছোট্ট মেয়ে খাদিজা আমাকে বলল, বাবা, ও বাবা, তুমি যখন অফিসে চলে যাও তখন প্রায় প্রতিদিনই আমার মা রফিক আঙ্কেলের সাথে দরজা লাগিয়ে কি যেন করে। আমি আমার রুমে যেতে চাইলে আমাকে বের করে দেয়। ও বাবা, এই রুমে মা আর রফিক আঙ্কেল দরজা লাগিয়ে কি করে? 6 বছরের ছোট্ট মেয়ে খাদিজার মুখ থেকে এরকম কথা শুনে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেল। মনে মনে ভাবলাম, আমার মেয়ে কি সত্যি কথাই বলছে? তাহলে কি আমার স্ত্রী রফিকের সাথে অবৈধ সম্পর্ক আছে? মনে মনে ভাবতে ঘৃণা লাগছে। তারপর ভাবলাম, আমার মেয়ের কথা সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য আমি একদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। কাউকে কিছু না বলে বাসায় চলে আসি। বাসাতেই আসার পর যখন আমি রুমের দরজা খুলে ঢোকার আগে দরজার পাশ থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেলাম। আমার আর বোঝার বাকি রইল না। আমার স্ত্রীর এই নোংরা অবস্থা দেখে মনের মধ্যে একটা জিতে ছিল। তারপর আমার স্ত্রীকে শিক্ষা দিতে আমি যা করেছিলাম তা শুনে বন্ধুরা তোমাদের আত্মা কেঁপে উঠবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি খুশি। আজকে আমি তোমাদেরকে বলব আমার নিজের জীবনের একটা সত্য গল্প, যেখানে আমার স্ত্রী আমার এক বন্ধুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল, যার ফলে আমার জীবনটা হয়ে উঠেছিল অতিষ্ঠ। খুব কষ্টে মানসিক যন্ত্রণায় কেটেছে আমার দিন। একদিন আমি অফিস থেকে ফেরার পর আমার ছোট্ট মেয়ে খাদিজা, মাত্র 6 বছর বয়স, সে আমাকে বলল, জানো বাবা, তুমি যখন অফিসে থাকো তখন মা আর রফিক আঙ্কেল দরজা বন্ধ করে কি যেন করে। আজকে যখন স্কুল থেকে এসে রুমের দরজা ধাক্কা দিয়ে তখন দেখি মায়ের শরীরে কাপড় নেই, আর আঙ্কেল তারও নেই। আচ্ছা বাবা, দরজা বন্ধ করে কাপড় চোপড় ছেলে মা আর রফিক আঙ্কেল কি করে, যার কারণে আমাকে রুমে যেতে দেয় না? বলো না বাবা। আমার 6 বছরের মেয়ে খাদিজার মুখ থেকে এমন কথা শুনে আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। খাদিজার কথা শুনে আমার শরীর থরথর করে কাঁপছে। বুকের ভিতরটা অচেনা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। খাদিজার প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। বাবা হয়ে মেয়েকে তার মায়ের অবৈধ সম্পর্কের কথা কেমনে বলি? যে জ্যোৎস্নাকে 7 বছর ভালোবেসে বিয়ে করলাম, সে জ্যোৎস্না আমার সাথে এভাবে প্রতারণা করতে পারো? চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অস্ত্র মাটিতে পড়ে গেলে টপ করে। আমার কান্না দেখে আমার ছোট মেয়ে খাদিজা বলল, বাবা তুমি কাঁদছ কেন? কেঁদো না বাবা। ও বাবা, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? আচ্ছা বাবা, আমি আর তোমার কাছ থেকে এসব কিছু জানতে চাইব না। আচ্ছা বাবা, তুমি মাকে কথা বলো না কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি বাহিরের কাউকে বলো না কেমন? বাবা আমাকে কোলে নেবে? আমার না খুব কষ্ট হচ্ছে। খাদিজাকে কোলে নিতে দেখতে পেলাম 5 আঙুলের দাগ খাদিজার গালে বসে আছে। খাদিজার গালে চরের দাগ দেখে মনে হচ্ছে দাগটা আমার কলিজায় দেখা যাচ্ছে। মন চাইছে জ্যোৎস্নাকে কেটে টুকরো টুকরো করে ফেলি। খাদিজা কোলে চড়ে আমার চোখের পানি মুছে দিয়ে আর আমাকে বলল, আমার লক্ষ্মী বাবা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি খাদিজাকে জড়িয়ে ধরে নিয়ে বললাম, মারে, মা হারিয়ে মা পেয়েছি, তোকে ছেড়ে যাব কেমনে? বাবা মাকে বকা দিও না, মাকে তুমি ভালো বানিয়ে ফেলো। আমি তোমাকে যতটা ভালোবাসি মাকেও ততটাই ভালোবাসি। মাকে ছাড়া আমি বাঁচব না। আমি মেয়ের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। এদিকে অসময়ে জ্যোৎস্না শাওয়ার নিয়ে বের হলেই আমি বললাম, এই সময় শাওয়ার নিলে তখন জ্যোৎস্না উত্তরে বলল, আর বলো না, খুব গরম লাগছিল তাই সার নিয়ে আসলাম। আমি বললাম, মানে কি? এই শীতের দিনেও তোমার গরম লাগে? জ্যোৎস্না কিছু বলল না। অপরাধীর মতো মাথা নিচু করে ফেল। বুঝতে আর বাকি রইল না। এই জ্যোৎস্না আমার আগের জ্যোৎস্না নয়। রাতের বেলা শুয়ে আছি, জ্যোৎস্না মাথার চুল আঁচড়াচ্ছে, জানালা দিয়ে চাঁদের আলো জ্যোৎস্না ঠিক মুখটাতে এসে পড়ছে। খুব সুন্দর লাগছে জ্যোৎস্নাকে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো যুবতী তার চুলগুলো মিলে দিয়েছি। এত সুন্দর মানুষ হয় কিভাবে? হঠাৎ খাদিজার কথাগুলো মনে পড়ে গেল। আমি মাথা ঘুরিয়ে শুয়ে পড়লাম।
কিছুক্ষণ পর কারো হাতে ছোঁয়া পেলাম, কিন্তু এই চলে আজ কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছি না। হাতটা সরিয়ে দিলাম। জ্যোৎস্না আবারও হাত দিল। আমি আবারও হাতটা সরিয়ে দিলাম। এবার জ্যোৎস্না আমাকে টান দিয়ে তার এখানে নিয়ে বলল, আমি কি বুড়ো হয়ে গেছি, আমাকে তোমার ভাল লাগে না? বারবার হাতটা সরিয়ে দিচ্ছে কেন, একটু নাও না। প্রথম যেদিন শক্ত করে ধরেছিলেন সেদিনের মতন আমি জ্যোৎস্না থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, মাথাটা কেমন জেন করছে, আমাকে একা থাকতে দাও। কি বলছো এসব, আগে বলবে তো, দাও তোমার মাথা আমার এখানে দাও, আমি আমার উপরে নিয়ে তোমার মাথায় হাত বুলিয়ে দিই। জ্যোৎস্না প্লিজ ডিস্টার্ব করো না, সত্যি বলছি, আমার ভাল লাগছে না। বলতে পারো না আমাকে ভালো লাগে না? আমার কি স্বাদ আহ্লাদ কিছুই নেই, আমি তোমার কাছে ব্যবহার করা টিস্যু হয়ে গেছি। কিন্তু রফিক ভাইয়া কি বলে জানো, আমাকে দেখলে নাকি মনে হয় না আমার বিয়ে হয়েছে। রফিক ভাই আরও বলে, আমাকে দেখতে নাকি 16-17 বছরের যুবতীদের মতো দেখা যায়। আমি বললাম, তাই বুঝি, তাহলে যাও তাকে বলো তোমাকে বিয়ে করতে। জ্যোৎস্না কিছু না বলে উঠে চলে গেল। আমিও পাশ ফিরে শুয়ে আছি। কিছুক্ষণ পর টের পেলাম কেউ বিছানায় ফিকফিকিয়ে কাছে, আর বলছে, আমি কি এমন করে ফেলেছি যার জন্য তুমি আমাকে এত কঠিন কঠিন কথা বলছে? অন্যজনের সাথে বিয়ে বসে যাইতাম, তুমি আমাকে এত কঠিন কথা কিভাবে বললে? সেসব ভাবতেও কষ্ট লাগে। জ্যোৎস্নার এরকম নাটক শুনে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে জ্যোৎস্না আমি রাগ করব ভেবে ক্যাম্পাসে কোনো ছেলের সাথে কথা বলতো না, আজ সেই জ্যোৎস্না মেয়ে রেখে অবাধ মেলামেশা করছে। আর এখন আমার কাছে সতীসাধ্যী সাহায্যে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙতে দেখি আমি জ্যোৎস্নার একেবারে কাছে, আমার মাথাটা জ্যোৎস্না তার উপরে। আমি জ্যোৎস্নাকে সরাতে চেয়ে পারছি না, জ্যোৎস্নার হাতটা সরাতে চেয়ে বুঝতে পারলাম জ্যোৎস্না জেগে আছে। আস্তে আস্তে জ্যোৎস্না নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি যেন অচেনা কোনো মোহে আবদ্ধ হয়ে যাচ্ছি, একবার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছি না। সেই সময় খাদিজার কথাগুলো মনে পড়ে গেল। জ্যোৎস্নাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। জ্যোৎস্না এমনটা আমার কাছে হয়তো কখনো আশা করেনি। জ্যোৎস্না বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। জ্যোৎস্না চোখের পানি টপটপ করে পড়ছে। রাতে কাজল দিয়েছিল, সেই কাজও যেন চোখের পানিতে জীবন্ত হয়ে উঠেছে। জ্যোৎস্নার কান্না আমার চোখে জল আনা। বিয়ের পর জ্যোৎস্নাকে এই নিয়ে 4 বার কাঁদতে দেখলাম। প্রথম দেখেছিলাম বাসর রাতে আমাকে ধরে কাঁদতে, তারপর দেখেছিলাম খাদিজা যেদিন জ্যোৎস্নার পেটে আসি, তারপর খাদিজা যখন আমাদের ঘর আলোকিত করে এই পৃথিবীতে আসলো, আর আজকে সেদিনের চোখের পানির সাথে আজকের চোখের পানি আর কোনোভাবেই মিলছে না। আজকের চোখের পানিটা মনে হচ্ছে চলমান ধূম্রজাল। জ্যোৎস্না চোখের পানি মুছে কিচেনে চলে গেল ব্রেকফাস্ট রেডি করে, যখন টেবিলে সাজিয়ে দিচ্ছে ঠিক তখনই জ্যোৎস্নার শাড়িটা সরে গিয়ে একটু বের হয়ে আছে। আমি হাত বাড়িয়ে ঠিক করে দিতে গিয়ে হাতটা ফিরিয়ে আনলাম, কেননা জ্যোৎস্নাকে চলতেও আমার ঘৃণা লাগে। তবুও দিন শেষে মানুষটাকে আমি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। সকালের ব্রেকফাস্ট করে অফিসে গিয়ে ভাবতে লাগলাম কি করা যায়। জ্যোৎস্নাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারা আমার জন্য সম্ভব না। এছাড়া খাদিজার ও তো একটা ভবিষ্যৎ আছে। মনে মনে স্থির করে নিলাম জ্যোৎস্নাকে ভালোবাসা দিয়ে শুদ্ধ করে নেব। তাই অফিস থেকে বের হয়ে জ্যোৎস্নার পছন্দের এক পাতা কালো রঙের টিপ, সাথে বকুলের মালা, কাচের চুড়ি কিনে রওনা দিলাম বাসায়। বাসায় যেতে যেতে ভাবলাম কালো টিপ নীল চুড়ির সাথে উত্তেজনাকে আজ অষ্টাদশী তরুণী লাগবে। ভাবতে ভাবতে একদম বাসার সামনে এসে পড়ি। বাসায় এসে দরজা ধাক্কা দিতে আমার হাতের ফুলগুলো পড়ে যায়। রফিক আর জ্যোৎস্না পাশাপাশি বসে রোম্যান্টিক ছবি দেখছে। রফিক জ্যোৎস্নার হাত ধরে আছে আর জ্যোৎস্না মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রফিকের দিকে। জ্যোৎস্না আমাকে দেখে রফিকের হাতটা ছেড়ে দিল। আমি কিছু বলে ওঠার আগেই রফিক সাহেব আমাকে বলল, আরে জসিম ভাই কেমন আছেন? সামনের সপ্তাহে আমাদের অনির্বাণ তোলে, আপনি আর ভাবি যাবেন? আর হ্যাঁ, ভাবিকে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আমি কি ভেবে পাচ্ছি না, রাগে শরীর কাঁপছে। জ্যোৎস্নার নিচে পড়ে থাকা ফুলগুলো তুলে খোপায় জড়িয়ে নিল। এদিকে রফিক সাহেবের হতেই বুকটা কেমন যেন করে উঠল। জ্যোৎস্নাকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না। জ্যোৎস্নাকে ভালোবাসি,
এক যোজনায় নিজের থেকেও বেশি। আর খাদিজা জ্যোৎস্নাকে ছাড়া তো কিছুই বোঝে না। জ্যোৎস্নাকে ছাড়া আর কোনো বিকল্প নেই। রাতে শুয়ে শুয়ে জ্যোৎস্নার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছি। মানুষ কিভাবে এতটা পাল্টে যায়, সত্যি পৃথিবীর সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে প্রিয় মানুষের অন্য রূপ দেখা। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই দেখি ফারিয়ার ফোন। ফোনটা তুলতেই ফারিয়া বলল, হ্যালো জান, কেমন আছো? হ্যাঁ ভালো। তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো জানো। খুব মিস করছি তোমায়, তোমার প্রতিটা ছয় আমি সবসময় ফিল করি। রফিক গাধাটা কিছুই করতে পারে না। জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, কাল দুপুরে বাসায় এসো, রফিক শহরে থাকবে না, রানীর জন্মদিনের গিফট কিনতে যাবে। আচ্ছা এই শোনো না, একটু মজা দেও আমায়, কাল মন ভরে আদর করব। ফোনটা কেটে পিছনে তাকিয়ে দেখি জোছনা দাঁড়িয়ে আছে। জোছনার চোখের কার্নিশ বেয়ে জল পড়বে পড়বে ভাব। নীরবতা ভেঙে আমিই বললাম, কিছু বলবে? তুমি তো ডিনার করেনি। অফিস থেকে আসার পর থেকেই দেখছি যে তোমার মন খারাপ। খাবে না? খাদিজা খেয়েছে। হুম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি খেয়ে নিচ্ছি। জোছনা কিছু না বলেই শুয়ে পড়ল। টেবিলে গিয়ে বসতে দেখি 2 প্লেটে খাবার দেওয়া, বুঝতে আর বাকি রইল না যে জ্যোৎস্না খাইনি। আমি খাবারটা শেষ করে বিছানায় গা এলিয়ে দিলাম। বিছানায় শোয়ার কিছুক্ষণ পর বুঝতে পারলাম জ্যোৎস্না চাপা কান্না করছে। মন চাইছে জ্যোৎস্নার চোখের জলটা মুছে দিয়ে টেনে নিয়ে, কিন্তু শফিক সাহেবের কথা মনে পড়তেই বুকটা দুমড়ে মুচড়ে গেল। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি জোছনা আমার উপরে, একদম মাসুম বাচ্চার মতো লাগছে। মন চাইছে ভাঁজহীন কপালটাতে ভালোবাসার ছোঁয়া এঁকে দিই, কিন্তু না পারলাম না। খাদিজার কথাগুলো মনে হতেই কেমন যেন ঘৃণা এসে গেল। জ্যোৎস্নাকে আমার উপর থেকে সরিয়ে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। দুপুর বেলায় আবারও ফারিয়ার ফোন। ফারিয়ার ফোন পেয়ে তাড়াহুড়ো করে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখি ফারিয়া রনিকে কোলে নিয়ে টিভি দেখছে। আমাকে দেখেই ফারিয়া রনিকে টিভি দেখতে বলে। সে উঠে পড়ল। ফারিয়ার ছেলে রনি তার মাকে বলল, মা তুমি কোথায় যাচ্ছ? চলো না আমরা একসাথে টম অ্যান্ড জেরি দেখি। আচ্ছা বাবা তুমি দেখো, আমি অন্যদিন দেখব। ফারিয়ার রুমে গিয়ে বসতেই ফারিয়া দরজাটা লাগিয়ে দিতে চাই। আমি না করলাম, কারণ আজ তরুণীর বাবা আসার ভয় নেই। ফারিয়া মৃদু হাসল, নীল রঙের শাড়িতে। ফারিয়াকে অপূর্ব লাগছে। ফারিয়া আমার কাছে এসে বসল। ফারিয়া আমার ঠিক ততটাই কাছে এসে বসল যতটা কাছের আসলে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। তারপর ফারিয়াকে নিয়ে হারিয়ে গেলাম অন্য এক জগতে। হঠাৎ বিছানায় থাকা মোবাইলটা ক্রিং ক্রিং বাজতে লাগল। মোবাইল ধরতেই ওপাশ থেকে কেউ একজন মায়া ভরা কণ্ঠে বলল, খেয়েছ তুমি? হুম খেয়েছি, তুমি খেয়ে নিও। এমন সময় রনি মামা করে দৌড়ে এসে দরজাটা খুলে ফেলে। এদিকে ফারিয়া আমাকে ধরে রয়েছে। ফারিয়ার অনেকে এভাবে ঢুকতে দেখে গালে চড় বসিয়ে দেয়। তোমাকে না বলেছি টিভি দেখতে, এখানে এসেছ কেন? ছোট্ট রনি কান্নামাখা ভয়ার্ত দৃষ্টিতে বলল, মম তুমি তো দুপুরে খাওনি, এসো তোমাকে খাইয়ে দিই। ছোট্ট ছেলেটার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। খাদিজার কথা বারবার মনে পড়ছে। ঠিক এমনটাই হয়তো খাদিজার সাথে ঘটেছিল। সত্যি প্রকৃতির বিচার বড় নিষ্ঠুর। আমি ফারিয়াকে কিছু না বলে রুম থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে দেখি জোছনা কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি জ্যোৎস্নার পিছনে গিয়ে দাঁড়ালাম আর শুনতে পেলাম, জানো রফিক, তোমাকে অনেক মিস করছি। আমার স্বামীটা আমার দিকে একবার ভালো করে তাকায় না পর্যন্ত। বলো রফিক, এই চেহারা দিয়ে কি করব আমি তাহলে? তুমি আমাকে সুখী করেছ। আচ্ছা আবার কবে দেখা হবে? আমি জ্যোৎস্নার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মারলাম। জ্যোৎস্না জড়সড় হয়ে গেল আমার ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ভাবছিলাম জ্যোৎস্নাকে একটা থাপ্পড় দিই, কিন্তু না, ওকে থাপ্পড় দিলে যে আমার কষ্ট হবে। সব কিছুর বড় সমাধান হবে জ্যোৎস্নাকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়া, যেখানে থাকবে না রফিক নামের কেউ। পরের দিন সকালে জ্যোৎস্নাকে বললাম, আমরা এখান থেকে চলে যাব, ব্যাগপত্র গুছিয়ে নাও। জোছনা মনে হয় আগে থেকেই যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ঢাকা ছেড়ে আসার সময় ফারিয়াকে একটা মেসেজ দিলাম, প্রিয় ফারিয়া, পৃথিবীতে কোনো স্বামী যেমন তার স্ত্রীর ভাগ কাউকে দিতে চায় না, তেমনি কোনো স্ত্রীও চাই না
আমাকে ক্ষমা করে দিও। আমাদের এই দৈহিক আনন্দ আমাদের বাচ্চাদের উপর প্রভাব ফেলবে। আমি তোমার জীবনে কি ছিলাম এটা ভুলে গিয়ে তোমার স্বামী সন্তানকে নিয়ে ভালো থেকো। আর হ্যাঁ, তোমার সন্তানটা সত্যি ঝিনুকে থাকা মুক্তোর মতন, তাকে খারাপ বানিও না। মিস পাঠিয়ে সিমটা ফেলে দিলাম। শহর ছেড়ে এসেছি অনেকদিন হল, জ্যোৎস্নাও সেই আগের মতোই হয়ে গেছে। আমি যেন তার পৃথিবী। সাথে আমিও নিজের কর্মের জন্য প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই। সত্যি শহর ছেড়ে আমি আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। জ্যোৎস্নার প্রতিটা নিঃশ্বাসে আমি থাকি। প্রায় হঠাৎ একদিন জ্যোৎস্না মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার কয়েকটা টেস্ট করাতে দেয়। টেস্টগুলো করানোর পর শুনি জ্যোৎস্নার ব্রেন টিউমার হয়েছে। পৃথিবীতে মাত্র কয়েকদিনের অতিথি সে। আমি কথাটা শুনে কি করব ভেবে পাচ্ছি না। অফিস থেকে 1 মাসের ছুটি নিলাম। জ্যোৎস্নার সাথে সবসময় থাকি। একদিন জ্যোৎস্না হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ল। আমাকে তার কাছে নিয়ে বসাল। জসিম, তোমার সাথে আমি থাকতে পারলাম না। আর মা খাদিজা আমার আলমারিতে রাখা নীল ডায়েরিটা নিয়ে আসতো। মা খাদিজা আলমারি থেকে একটা ডায়েরি নিয়ে এসে জ্যোৎস্নার হাতে দিল। জসিম, ডায়েরিটা আমি চলে যাওয়ার পর খুলবে। অনেক অজানা কথা হয়তো তুমি জানতে পারবে। আমাকে একটু মায়ের সাথে জড়িয়ে নিবে। জানো, আজ আমি খুব সুখী। হয়তো তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারব। তাই নাও নাও না, একটু বুকে। জ্যোৎস্নাকে বুকে নিলাম। জ্যোৎস্নার চোখের পানিতে শার্টটা ভিজে যাচ্ছে। জ্যোৎস্না তোতাপাখির মতো বলছেন, জানো জসিম, আজ আমি সত্যি অনেক ভাগ্যবতী। আমি হয়তো তোমার বুকে মাথা রেখে মরতে পারব। এই তুমি কাঁদছো কেন? এমন ভাগ্য জনের হয়। জসিম, আমাকে শক্ত করে ধরো। আমার খুব ভয় লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে। চোখ বন্ধ হয়ে আসছে। তোমার কিছুই হবে না। কোথাও যাবে না তুমি। কি হলো? কথা বলো। জ্যোৎস্না, বলছো না কেন? এই চুপ করে থাকবে? কি হলো? কথা বলো। এমন সময় ডাক্তার এসে কথার পাল্টা চেক করে বলল, সে আর ফিরবে না। ডাক্তারের কথা জেন করি যাতে সে বিধান। খাদিজা বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগল। জ্যোৎস্নাকে হারিয়ে আমি হতবাক হয়ে গেলাম। দু চোখে শুধু অন্ধকার দেখি। মনের ভিতরটা সর্বদাই হু হু করে কেঁদে ওঠে। জ্যোৎস্নার বিয়ে হোক আমার হৃদয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। 1 বছর 2 বছর নয়, 7টি বছর প্রেম করে তারপর জ্যোৎস্নাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। জ্যোৎস্না আমার জীবনের সবচেয়ে প্রিয় পছন্দের একটা মানুষ ছিল। তার মৃত্যুতে আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলাম। তার শোক কাটিয়ে উঠতে আমার অনেক দিন সময় লেগেছিল। জ্যোৎস্নাকে দাফন করার কিছুদিন পর জ্যোৎস্নার দেওয়া নীল ডায়েরিটা বের করে পড়তে লাগলাম। ডায়েরির প্রথম পাতায় সুন্দর করে লেখা, কোনো এক নিশিতে আমি চাই না যে তোমায়, আমি তোমাকে চাই প্রতিটা নিঃশ্বাসে। ডায়েরির পরের পাতা উল্টাতে দেখলাম নীল কালিতে লেখা আছে, আচ্ছা আমি কি দেখতে খারাপ হয়ে যাচ্ছি? জসিম ঠিকমতো আমায় ভালোবাসে না, পাগলামি করে না, খুব কষ্ট হয়। পরের পাতা উল্টাতে দেখলাম আজ রফিক ভাই এসেছিল। পুরুষ মানুষ কাঁদতে পারে তা আমার জানা ছিল না। রাতে ভাই আর একটা ছেলেও আছে নাকি? রফিক ভাই আমার হাত দুইটা ধরে বলল, আমার কোনো বোন নেই, আজ থেকে তুমি আমার বোন। তুমি পারো 2টি সংসার ভাঙা থেকে রক্ষা করতে। জানো জসিম ভাইয়ের সাথে ফারিয়ার অবৈধ সম্পর্ক চলছে। আমি একদিন দেখে ফেলেছি। কিন্তু জসিম ভাইয়া এবং ফারিয়া কাউকে কিছু বলতে পারিনি। ফারিয়াকে তালাক দিলেও আমার ছেলেটার কি হবে? কারণ আমার মা ও 5 বছরের সময় আরেক লোকের সাথে পালিয়ে গিয়েছিল। সমাজের সবার লাঠি ঘোড়া খেয়ে আজ এখানে। আমি চাই না আমার ছেলেটার অবস্থাও আমার মতো হোক। বোন, তুমি পারো তোমার স্বামীকে সঠিক পথে আনতে। আমায় কি করতে হবে? রফিক সাহেব তখন আমাকে বলল, জ্যোৎস্না, তোমাকে আমার সাথে অবৈধ সম্পর্কের অভিনয় করতে হবে। আর খাদিজা তো ছোট হলেও এই অভিনয় তার দায়িত্বটা নিপুণভাবে পালন করবে। সত্যি বলতে আমার জীবনে কেউ ছিল না। জসিম, আমি জানি তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো, কিন্তু তুমি অন্য নারীর মোহে পড়ে গিয়েছিলে। তাই মিথ্যা অভিনয় করে তোমাকে নিয়ে শহর ছেড়ে আসার প্ল্যান করেছিলাম। তারপর সৃষ্টিকর্তার আশীর্বাদ রফিক সাহেব পেয়েছে তার স্ত্রী সন্তানকে। আর আমি পেয়েছি আমার অলংকারকে। বড্ড ভালোবাসি তোমায়। তোমার জ্যোৎস্না ফুলের মতো নিষ্পাপ আছে। তোমার জ্যোৎস্না যে তোমাকে নিয়ে জানতে থাকতে চায়, ক্ষমা করে দিও। সত্যটা গোপন করার জন্য ইতি তোমার কলিজার টুকরা। ডায়েরিটা পড়ে চোখের পানি ধরে রাখতে পারেনি। চোখের পানিতে ডায়েরির পাতাগুলো ভিজে যায়।
পাশে দাঁড়িয়ে খাদিজা কাছে। কি হলো না, কাঁদছিস কেন বাসরি? সেদিন তোমাকে মিথ্যা বলার জন্য আমি আমার ছোট্ট মেয়েটাকে ধরে বললাম। মালেশ্বরী কেন বলছিস? খাদিজা কিছু না বলে আমাকে ধরে কেঁদে দিল। আমি নীল ডায়েরিটার দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বললাম, বাকিটা জীবন তোমার স্মৃতি মনে করেই কাটিয়ে দেব। হৃদয়ে থাকবে নীল ডায়েরির ভালোবাসার গল্পটা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।